বড়বাজারের মশলা পোস্তয় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে। হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুঁড়িটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে। বাজার একটু মন্দা, অনেক দোকানে বেচা কেনা একেবারে নেই বললেই চলে, তবে বিদেশি খদ্দেরের ভিড় একটু বেশি। হাজারের দোকানে লোকজন অপেক্ষাকৃত কম। ডান হাতে তালপাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘোরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় হঠাৎ করে পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল। বলি, ও বিশ্বাস, বিশ্বাস মশাই। বার দুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটি একটি কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার উপর ধপাস করে বসল। যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক, অনেক দিনের বন্ধু। ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল। হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে। 2 পয়সা পাচ্ছে সে। যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব অগ্রহান্বিত হয়ে উঠে বসল। হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে আসে না, তাই সে যতীনকে খুবই খাতির করে। যতীন বললে, দেখো, শুধু দোকানদার হয়ে খদ্দেরের আশায় রাস্তার দিকে হাঁ করে বসে থাকলে তাতে আর টাকা আসে না, ঘুমিয়ে আসে। 5টা খবরাখবর রাখতে হয়, বুঝলে? হাজারি বললে, এসো এসো যতীন, ভালো আছো? অনেকদিন দেখিনি, কিছু খবর আছে নাকি? সে খবর দিতেই তো আসা। অনেক হদিশ জানতে হয়, মাথা ঠুকলেই টাকা করা যায় না, অনেক কাঠখড় পুড়িয়ে তবে টাকা, বুঝলে? এখন কি কি দেবে বলো? জানোই তো, যতীন ভদ্র বকে একটু বেশি, কিন্তু খবর যা জানে তা একদম পাকা। যাক, এখন আসল কথা তোমায় যা বলি, মন দিয়ে শোনো। যতীন অতঃপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটি বলে গেল। যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনই একাগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা মন দিয়ে শোনে না। ব্যাপারটা এই, গ্রেহাম ট্রেনিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ SS রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল। যত রকম মাল বোঝাইছিল তার মধ্যে মশলার বস্তাটাই সবচেয়ে বেশি। লঙ্কা, হলুদ, জিরে, তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা, প্রতিটি বস্তা ওজনে 2.5 মণের কম নয়। এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগাগোড়া ঠাসা। সেই মাল জাহাজখানি গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাটার মুখে গঙ্গার চোরাবালির চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায়। জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে, তখন এই ব্যাপার। সারেং শত চেষ্টা করেও কিছুতেই সামাল দিতে পারলে না। জাহাজডুবির সঙ্গে কতক লোকও জলে ডুবে মারা যায়, জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায়, আর বাদ বাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে। মশলার বস্তাগুলি প্রায় ডোবেনি, বিশেষ ক্ষতিও হয়নি। দূর থেকে ওই মশলা বস্তায় গাদাগুলোকে ভেসে যেতে দেখে পোর্ট কমিশনারের লোকেরা সেসব তুলে পাড়ে টেনে নেয়। কাল সকাল 8:30টার সময় নিলাম ডেকে বস্তি বন্দি মশলাগুলো বিক্রি করা হবে। ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলে। কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে সে আজ এত টাকার মালিক। কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল। যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললে, দেখো ভাইয়া, টাকা যদি পিটতে চাও তবে এ সুযোগ কিছুতেই ছাড়া নয়। জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে। কাল সকাল 8:30টায় নিলেম, আমি 7টার মধ্যেই তোমার সঙ্গে দেখা করব। পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল। নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি দেরি নেই। দূর থেকে কলরব শোনা যাচ্ছে। যতীন আগে আগে চললে, হাজারি পেছনে পেছনে ছুটছে। এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায়। হাজারি যতীনকে বারবার নিলামের কাছে বস্তাগুলো গুনতি
হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দিয়েই নিজে শটান এক দূরে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সালাম করলে। সাহেবের সঙ্গে 2 মিনিট ফিসফিস করে কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এলে নিলামের ডাক বন্ধ করে দিতে। যতীন বললে, কি খবর ভাইয়া, সুবিধা করতে পেরেছে তো? হাজারি খুব ব্যস্ত সমস্তভাবে বললে, পরে বলবো, কাজ হাসিল। এখন কত বস্তা গুনলে বলো দেখি? 100 বস্তা গোনা হয়ে গেছে। বাস্তবিক? উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ চুরিয়ে গেল। সে যেদিকেই তাকায় দেখে যে অগণিত বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। উহ, এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না। এখন মশলা পোস্তয় কোনো রকমে তার গুদামে হাজারি এগুলো চালান দিতে পারলে হাঁপ ছেড়ে বাঁচে। আর দেরি নয়। হাজারি যতীনকে তাড়া দিয়ে ডেকে বললে, ওহে ভায়া, শুভ কাজে আর বিলম্ব কেন? এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তয় চালান দিয়ে দাও, আমি ততক্ষণ এগিয়ে যাই। একবারে সমস্ত মাল লরিতে ধরল না। দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে। সে এসে দেখে সবই অব্যবস্থা। রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে। মাত্র 3টে লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে। চতুর্দিকে লোকের মহা ভিড়, হই হই ব্যাপার। এদিকে পুলিশ তাড়া দিচ্ছে, জলদি মাল হটাও। হাজারি কেবল চেঁচাচ্ছে, সে যেন কিছুই গোছগাছ করে উঠতে পারছে না। কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে যায়। প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বে সব মাল তোলা হয়ে গেল। বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না। তখন বস্তার উপর বস্তা চাপিয়ে দিয়ে কড়ি কাঠ পর্যন্ত মাল ঠাসা হলো। গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা, আর বস্তাগুলো উঁচু কি কম। এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত 10টা। সে রাতে গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল। শেষ রাতে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারের ঘুম ভেঙে গেল। তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুললে। চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরখ করে এদিকে ওদিকে দেখতে লাগলো। কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে? গুদামের দরজায় তালা বন্ধ, স্পষ্টই দেখা যাচ্ছে। খানিক বাদে আবার দুমদুম শব্দ। সকলে কান খাড়া করে রইল। বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদামের ভেতর থেকেই আসছে, অথচ ঘরের দরজা জানলা বন্ধ, বাইরে থেকে মোটা তালা দেওয়া। কি আশ্চর্য, চোর ভেতরে যাবেই বা কি করে? আর চোর টোর যদি না এলো তবে শব্দই বা করে কি? মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে বেরিয়ে আসবার জন্য কারা যেন ভেতরের দরজায় ধাক্কা মারছে। শেষ রাতের বাকি সময়টা এভাবেই শব্দ শুনে কেটে গেল। আরো আশ্চর্য, ভোর হবার সঙ্গে সঙ্গে গুদামঘর থেকেও শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল। সে রাত্রি এই পর্যন্ত। পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে বিষম কাণ্ড, ভীষণ চুরি। আসলে সত্যি যা নয় তার 10 গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটতে লাগলো। ক্রমে কথাটা হাজারির কানে উঠল। হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদামে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে, একটি মালও বেহাত হয়নি। কি ব্যাপার? তখন সে ভাবলে কিছু নয়, তার মশলার বস্তাগুলো দেখে যাদের চোখ তাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাইশদের মিথ্যে কারসাজি। তারাই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে। কিন্তু হরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল। এই শব্দ রহস্যটার হাজারি কিছুতেই কিনারা করতে পারলে না। চোর যদি এসেই থাকতে তবে কিছু নিলেও না, উপরস্থ শব্দ করে জানান দিয়ে চলে গেল। এ কি ব্যাপার? তবে কি তাকে ভয় দেখাবার জন্য রাত্রবেলা দুর্বৃত্তরা এইসব আয়োজন করেছে? 7-5 ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল। ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে।
করলেও তাই। রাতে ঘুমাবার আগে হাজারি আজ বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের উপরে থেকে আরম্ভ করে নিচু পর্যন্ত আদিপাতি প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগলো। তারপর ভেতর থেকে জানালা খুলে ঘরে তালা লাগিয়ে দিলে। তবে আজ আর একটা নয়, হবসের 4 লিভারের 2টো মস্ত ভারী তালা। হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল, তখন রাত দুপুর। শেষ রাতের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল। হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল। গত রাতের ব্যাপারটাও তার বেশ মনে আছে, তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল। কিন্তু খানিকটা বাদে এ আবার কিসের শব্দ? ধপাস ধপাস ধুম দুম দুম। ঘরের ভেতরে বস্তায় বস্তায় ভীষণ ধস্তাধস্তি, যেন দৈত্যে দানবে লড়াই বেঁধেছে। হরে আর হাজারি তখন ধরফর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা। তালা দুটো ঠিকই আছে। হাজারি জানলার ফাঁকে তাকিয়ে দেখতে পেলে 2টো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢু মারছে। ভয়ে হাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠল। বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি? না সে চোখের ভুল দেখছে, নাকি অনিদ্রায় আর দুর্ভাবনায় তার মাথা ঠিক নেই? হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুজে রইল। হাজারির চোখ যখন খুললে তখন ভোরের আলো জানালার গড়াত দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে শব্দ টব্দও সব থেমে গিয়েছে। হরে অমনি বলে উঠল, বাবু, সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায়। হাজারি আর দ্বিরুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিছু নেই, মালপত্র ঠিকই আছে। তবে কালকের থেকে আজ তফাৎ এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই। প্রত্যেক বস্তাই যেন সরে সরে তফাৎ হয়ে গেছে। একটা বস্তা আর একটার ঘাড়ে কাত হয়ে পড়েছে। বিশেষ করে পিছনের দিকের কতগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে। হাজারি মহা ভাবনায় পড়ে গেল। চোরে যদি হয় তবে শব্দের সৃষ্টি কেন? আর চোর ঘরে ঢোকেই বা কোথা থেকে? আর বেরিয়েই যায় বা কেমন করে? অসম্ভব। তবে কি জাহাডুবির লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলা বস্তায় যে যার মতো ঢুকে বসে লাটের মাল কিনে অবধি 2 রাত্রি তো এভাবেই কাটল। আজ 3য় রাত্রি। হাজারির রোগ অসম্ভব বেড়ে গেছে। সে মরিয়ে হয়ে 2জন লোক নিয়ে সরাসরি গুদামের বাইরে জেগে বসে রইল। হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ তাকে আস্ত রাখবে না। তার এই অভীষ্ট সিদ্ধি করার জন্য দিনমানেই সে খুব ঘুমিয়ে নিয়েছে, পাছে রাতে ঘুমিয়ে পড়ে। ঢং 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 ঢং। পাশের ঘরের ঘড়িতে 4টে বেজে গেল। হাজারির চোখের পাতা নড়ে না। সে ঠায় জেগে আছে, কোথাও কিছু নেই। কিন্তু হঠাৎ একই কাণ্ড! শত শত লোক একত্রে খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাই সাই করে শব্দ হয়, অবিকল তেমনি একটি শব্দ শোনা গেল। হাজারে আলো জেলে দিয়েই এক লাফে দাঁড়িয়ে উঠল। দরজার গোড়ায় যে 2টো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে, তোরা শিগগির ঘরের পেছনটায় দৌড়ে গিয়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো শীত কেটেছে নাকি। হাজারি গুদামের তালা খুলে ফেলল। কিসের শীত আর কোথায় বা চোর? বস্তাগুলো যেসব হাই ছেড়ে সারবন্ধি দাঁড়াতে লাগলো। হরে চাকরটা ভয়ে সুরে বলল, বাবু, এদিকে চেয়ে দেখুন। হাজারি 2টি চোখ বিস্ফারিত করে বললে, হ্যাঁ, বলে কি? আমার মশলার বস্তারা নাচছে? চাকর 2জন এ দৃশ্য দেখি তখনই ভয়ে দে চম্পট। তখন এক অদ্ভুত কাণ্ড। বস্তাগুলি সব একটির পর একটি ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল। সন্ধ্যপ্লবনে প্রকাণ্ড জাদ্রেল গোছের বস্তাটা তো সর্বাঙ্গে বেরিয়ে পড়ে শটান গঙ্গার দিকে দে ছুট। অন্য বস্তাগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নিচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোডের ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো। নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে। পেছনে পেছনে চলেছে সারবন্দি গুদামের অন্য সব বস্তা। এইভাবে হাজারির মশলার গুদাম উজাড় হয়ে গেল। শেষ রাত্রি। আকাশে ভাসা ভাসা মেঘ। গঙ্গার জলে মোটে জ্যোৎস্না।
হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে। এ কি সত্যি না স্বপ্ন? নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যালফ্যাল করে চেয়ে চেয়ে দেখছে। লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত। সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছালো এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তর উপর থেকে ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে দিল ডুব। এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো। এবারেও আগে ডুবলো নিলামের বস্তাগুলো, তারপর গুদামের অন্য বস্তা। এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল। এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদাররাও সকলেই বিজ্ঞের মতন মাথা নেড়ে এক বাক্যে বললে, হুম, আমরা এ অনেক আগেই জানতুম। ভরা অমাবস্যায় জাহাজ ডুবি, আর সেই লাটের মাল কিনলে কিপটে হাজারি বিশ্বাস। ভাগ্যিস বুদ্ধি করে আমরা খেসিনি, এ মাল কিনলে আমাদেরও কি রক্ষা থাকতো?